নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট। আজকের দিনটা একেবারে ভালো নয়। একটা আইন, সেই আইনের প্রতিবাদে বাংলা সহ কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে যে কাণ্ড ঘটছে, সেই কাণ্ড আমাদের রীতিমতো আতঙ্কিত করছে। ওয়াকফ আইন নিয়ে বিক্ষোভ, আর সেই বিক্ষোভের সকাল থেকে উত্তপ্ত ভাঙড়। মুর্শিদাবাদের পর এবার ভাঙড় যেন নতুন উৎসকেন্দ্র এই ওয়াকফ বিক্ষোভের নামে। ভাঙচুর, আইন শৃঙ্খলাকে নিজেদের হাতে তুলে নেওয়া এবং অশান্তির। নতুন করে সন্ধেবেলা আবার উত্তেজনা ছড়ায় ভাঙড়ে। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। ভাঙড়ের সোনপুর সকাল থেকেই উত্তপ্ত ছিল। সকাল থেকে একাধিকবার আমরা ভাঙড়ের ছবি দেখিয়েছি আপনাদের। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বেঁধে যাচ্ছে, পুলিশের সঙ্গে দফায় দফায় বিক্ষোভকারীদের সমস্যা, সংঘর্ষ। ঠিক সূর্যাস্তের পর সন্ধেবেলা নতুন করে ভাঙড় উত্তপ্ত হয়ে উঠল। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিলেন বিক্ষোভকারীরা। ভাঙড়ের সোনপুরে এই নতুন করে উত্তেজনায় আতঙ্কিত আম জনতা। এবং যে খবর আমরা জানতে পাচ্ছি, পুলিশ কর্মীরা আহতও হয়েছেন। বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা এই বিক্ষোভে, এই উচ্ছৃঙ্খল, এই আইন শৃঙ্খলা নিজেদের হাতে তুলে নেওয়ার বিক্ষোভে আক্রান্ত হয়েছেন। এক সিভিক ভলেন্টিয়ারের ওপর হামলা হয়েছে। একজন সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক পেটান আন্দোলনকারীরা। কি বলছেন সেই সিভিক ভলেন্টিয়ার, শুনব। মিছিল হচ্ছিল, মিছিল হতে আমরা এখানে ডিউটি দিয়েছিলাম। আমাদের থানার স্যারেরা ছিল, আমাদের স্যারেদের উপরে বিশাল পরিমাণে ঘোড়া চড়াওয়া হয়েছে। এসে আমাদের পুলিশের যত গাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে। এখানে পুলিশকে বিশাল মারধর করেছে। আমরা এই গলির মধ্যে লুকিয়েছিলাম, দুজন কনস্টেবল ছিল, আমি সিভিক। তোমাদের মোট কজন আহত হয়েছে? আমাদের 15-16 জন আহত হয়েছে। এই বিক্ষোভ সকাল থেকেই আমরা বলছি আইএসএফ কর্মী এবং পুলিশের মধ্যে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে যে রাজনৈতিক দলটি 2021-এর ইলেকশনের সময় সামনে এসেছে, তারা কতটা সেকুলার এবং এখন তাদের প্রমাণ করার জায়গায় এসছে, সময় এসছে। আইএসএফ কর্মীদের বিক্ষোভ এবং সেই বিক্ষোভে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, সিভিক ভলেন্টিয়ারদের মারধর করা হবে, পুলিশদের মারধর করা হবে। এটা এই সরকার, এই বাংলা বরদাস্ত করবে না। কিন্তু সমস্যা হলো, সরকারের পক্ষ থেকে এমন ঝাঁঝালো মন্তব্যও তো শোনা যাচ্ছে না। শুধু টিকা টিপ্পনি চলছে, কুটকচালি চলছে। এর পরিপ্রেক্ষিতে এর বক্তব্য, এর পাল্টা, এর তোপ। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া খুলুন। 2009 সালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর একটি ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে বলছেন, মন্দির মসজিদ কিংবা হিন্দু মুসলিমের রাজনীতি করতে এলে মাথা ভেঙে দেব, এটা বাংলা, এখানে এগুলো চলে না। মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য, এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। 2009 সালে ব্রিগেডে দাঁড়িয়ে এই হুঁশিয়ারি দিয়েছিলেন, দেওয়ার ক্ষমতা ছিল। ভোট ব্যাংকের হিসেব তাকে কষতে হয়নি। জ্যোতি বসু, বামেদের মুখ্যমন্ত্রী, 84-তে সরাসরি বলেছিলেন, যারা দাঙ্গা করছেন, যারা অশান্তি করছেন, দেখলেই শুট অ্যাট সাইট, পুলিশ গুলি করবে। সেই সময় প্রশাসনের প্রধানদের এই ক্ষমতা, এই এখতিয়ার, এই বুকের পাটা ছিল। প্রশ্ন হচ্ছে, এখন প্রশাসনে যারা আছেন, তারা এমন হুঁশিয়ারি যারা অশান্তি করে, যারা দাঙ্গা করে, তাদের বিরুদ্ধে দিতে পারেন না কেন? ভোট ব্যাংকের খেলায় দিলে ভোট ব্যাংক সরে যাবে? তাহলে কি মেনে নিতে হবে বামেদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও রাজ্যকে শান্তিপূর্ণ রাখতে, রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বামেরাই সক্ষম ছিল, এই সরকার সক্ষম নয়? আজ একজন সাংবাদিক হিসেবে এই প্রশ্ন করছি, কারণ সংবাদ মাধ্যমের ওপরও একাধিক আঘাত হানা হচ্ছে। আজ এক সংবাদকর্মীকে, এক ক্যামেরাম্যানকে ভাঙড়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সেই মুহূর্তে হাসপাতালে ভর্তি, তার চিকিৎসা চলছে। যারা মারলো তাদের বিরুদ্ধে পুলিশ কোন অ্যাকশন নিল কেউ জানে না। সকাল থেকে পরিকল্পনা করে ভাঙড়ের মানুষ তারা ভাঙচুর চালাচ্ছেন। তাদের বক্তব্য,
তাদের আটকানোর চেষ্টা করা হয়েছে। পুলিশ ল অ্যান্ড অর্ডার সামলাবে না। এদিকে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলছেন সকাল থেকে নাকি ভাঙড়ের মানুষকে আটকানোর চেষ্টা হচ্ছে। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন। শুনুন নওশাদ সিদ্দিকী এবং শওকত মোল্লার বক্তব্য। দেখুন, সকাল থেকে পরিকল্পিতভাবে রাস্তা জ্যাম করে প্রশাসনকে দিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে। ভাঙড়ের মানুষজনকে আসতে দেয়নি। এই পরিবর্তে ভাঙড়ের মানুষজন সোনপুরে এই মিছিলটা, বাবা সাহেব আম্বেদকরের জন্মদিবস স্মরণ এবং এই মিছিলটা ওখানে করছে। ওখানে সকালেও লাঠিচার্জ করেছিল, সেখানে কিন্তু লাঠিচার্জ করে একাধিক আমাদের কর্মী আহত হয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। তারপরেও দেখবেন কোনো ঘটনা ঘটেনি। এখানে শাসক দল ইচ্ছাকৃতভাবে আমাদেরকে ব্লেম দেওয়ার জন্য এই চক্রান্ত করছে। যেভাবে আজকে কলকাতায় এত আটকানোর পরও মহামিছিলে, যে মহানগরে যে মহামিছিল হলো ওয়াকাফের বিরুদ্ধে, এই আইন যে নতুন আইন নিয়ে এসছে তার বিরুদ্ধে যে মিছিল হলো, এটা থেকে শাসক ভয় পেয়েছে। সাথে সাথে ওরা একটা নতুন ভাবে পরিকল্পনা সারাদিন ধরে করছিল, এটা করলো যে কেউ যদি হিংসায় জড়িয়ে থাকে, পুলিশের উপরে আপনি বলছেন যে সিভিক ভলেন্টিয়ারের উপরে মারধর, আপনি বলছেন যে গাড়ি নাকি ভাঙচুর হয়েছে, যে ঘটনা ঘটে থাকে, এই ধরনের ঘটনাতে যে যুক্ত তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। সোনপুরে একটা আইএসএফ এর সেখানে একটা জমায়েত ছিল, সেখানে কোনো তৃণমূল কংগ্রেসের কোনো জমায়েত ছিল না। সম্পূর্ণ এই নওশাদ সিদ্দিকীর এই উস্কানিতে আজকে এখানে কিন্তু এই ঘটনা ঘটেছে। পুলিশের গাড়িতে আগুন দেওয়া, পুলিশের উপরে আক্রমণ করা এবং নির্বিচারে যে নোংরামি ওরা করেছে, আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। আসলে ধর্মের গণতান্ত্রিক ভাবে আন্দোলন না করে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড়ে কিভাবে অশান্তি অরাজকতা তৈরি করা যায় সেই চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের একজনও কর্মী আজকে কিন্তু সোনপুরে ছিল না, এটা কিন্তু একেবারে খুব পরিষ্কার। এবং আমি নওশাদ সিদ্দিকীকে বলতে চাই, অবিলম্বে এই ধরনের নোংরামি বন্ধ করুন, না তো ভাঙড়ের দিনে আগামী দিনে কিন্তু কঠিন পরিস্থিতি তৈরি হবে। এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। শওকত মোল্লা বলছেন অবিলম্বে এই পরিস্থিতি বন্ধ করা দরকার। তৃণমূল কংগ্রেসের এই রাজ্যের শাসক দলের প্রতিনিধি এবং আইএসএফ বলছে যতদিন না এই কালা কানুন যাবে তারা প্রতিবাদ করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিকল্পনা করে তাদের আটকাচ্ছে। এমনকি আজ নওশাদ সিদ্দিকী রামলীলা ময়দান থেকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের আঁতাতের প্রসঙ্গও তোলেন। আমাদের প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে এখনো পর্যন্ত ঠিক কি সেকুলার আছে আমার অন্তত জানা নেই। কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আমি এখনো পর্যন্ত একটি ধর্মের বাইরে অন্য কোনো সমর্থককে দেখিনি। হয়তো আছে, কিন্তু আজ রামলীলা ময়দানে যারা ছিলেন সেখানে তো সেকুলারিজম দেখতে পেলাম না। এবং সেখান থেকে নওশাদ সিদ্দিকী শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার কথা বলেছেন, কিন্তু এটাও বলেছেন দরকার পড়লে চাক্কা জাম করে দেবেন। তাহলে ওনার মধ্যে আর সিদ্দিকুল্লাহ চৌধুরীর মধ্যে পার্থক্যটা কি থাকলো? আজ এই প্রশ্ন আমাদেরও ছিল যে সিদ্দিকুল্লাহ চৌধুরী যা বলছেন যে উস্কানি দিচ্ছেন, আর নওশাদ সিদ্দিকী এই ওয়াকফ প্রসঙ্গে যে উস্কানি দিচ্ছেন, পার্থক্য কি? নওশাদ কি বলেছিল নিশ্চয়ই শোনাবো আপনাদের। একই সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল নওশাদ সিদ্দিকীর জন্য, যে একটি আইনের বিরোধিতা করতে গেলে তা আইনি পথে করতে হয়, তা কোর্টে করতে হয়, কনস্টিটিউশনাল বেঞ্চে করতে হয়। রাস্তায় নেমে চাক্কা জাম করে, পুলিশের গাড়ি পুড়িয়ে, সরকারি সম্পত্তি ধ্বংস করে, মানুষের প্রাণহানি করে কোনো আইনকে ফেরত নেওয়া যায় না। কৃষক আন্দোলনের থেকে শিখুন কিভাবে একটি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। আমার সঙ্গে এই মুহূর্তে ভাঙড় থেকে সরাসরি আমার সহকর্মী দেবারতী রয়েছেন এবং দেবারতীর সঙ্গে শওকত মোল্লাও রয়েছে। দেবারতী, শওকত মোল্লার কাছে একটাই প্রশ্ন, আইএসএফ যা করছে এবং আইএসএফ আজ সকাল থেকে যা করে গেল, তার সেটা রোখার জন্য কি করলো? আমি দেবারতীর কাছে যাবো, কিন্তু তার আগে একবার আলমগীরের কাছেও যাব। আলমগীর মোল্লা এই মুহূর্তে ভাঙড় থেকে রয়েছে। আলমগীর, সকাল থেকে ভাঙড়ের যে ছবি দেখছি এবং বিকেলবেলা নতুন করে যে উত্তেজনা ছড়ানো হলো ভাঙড়ে, তার দায় কাদের? এই মুহূর্তে পরিস্থিতি কি? আলমগীর, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি, বিস্তারিত জানাও। কর্মীরা এসেছে এবং তারা এই মুহূর্তে যে জায়গাগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সেই জায়গাগুলিকে একেবারে পরিষ্কার করার চেষ্টা করছে। আর যে নাইন সীমান রোড রোডের উপরে বাইক চালিয়ে দেওয়া হয়েছিল সেই বাইকগুলিকে ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে এবং সেগুলিকে দেখি দিয়ে এনে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন সামিনকে, যে জায়গাগুলিতে বাইকগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই জায়গাগুলিকে জল দিয়ে কিন্তু পরিষ্কার করা হচ্ছে এবং অন্যদিকে যে পুলিশের যে গাড়িটি
যে গাড়িটিতে ভাঙচুর চালানো হয়েছিল সেই গাড়িটিতে ইতিমধ্যে জেসিবি দিয়ে কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে। এখন দমকল যেমন ভাবে কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে, তেমনি উত্তর কাশীপুর থানার পুলিশ রয়েছে, উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকরাও কর্মী যারা রয়েছে তারাও কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে। একেবারে সকাল থেকে কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয় ভাঙর। আর প্রথমে কিন্তু বৈরামপুর এলাকা, সেই বৈরামপুর এলাকার পর কিন্তু বালিকাটা এলাকা, সেই বালিকাটা এলাকাতে কিন্তু সেই আজ এসে পড়ে কিন্তু আমাদের সোনপুর বাজার, ভাঙড়ের যে সোনপুর বাজার, বিজয়গঞ্জ বাজার সংলগ্ন সোনপুর বাজার, উত্তর কাশীপুর থানা, সেই উত্তর কাশীপুর থানা এলাকার সোনপুর বাজারেই কিন্তু সেখানে এই অশান্তির ঘটনা ঘটে। পুলিশ গাড়ি ভাঙচুর করা হয়, একেবারে গাড়ি বেশ কয়েকটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় বেশ কয়েকজনকে ইতিমধ্যেই আটক করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনার সঙ্গে তারা যুক্ত কিনা। আরো ছবিটি দেখাতে বলবো যে পুলিশ গাড়িটি ভাঙচুর করা হচ্ছে, সেই গাড়িটি একেবারে রাস্তা থেকে সাইডে উদ্ধার করে কিন্তু সাইডে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই কাঁচের টুকরোগুলি এখনো রয়েছে। দমকল কর্মীরা যারা রয়েছে তারা কিন্তু সেই যে পড়েছিল সেই জায়গাটি পরিষ্কার করার চেষ্টা করছে, জল দিয়ে কিন্তু পরিষ্কার করার চেষ্টা করছে। যেহেতু এই গাড়ি থেকে একাধিক কাঁচের টুকরো এবং গাড়ি থেকে তেল গুলি কিন্তু নিচেই পড়েছে, সেগুলো কিন্তু পরিষ্কার করার চেষ্টা করছে, রাস্তাটি একেবারে পরিষ্কার করার চেষ্টা করছে। যেহেতু এই যে 91 রোড একেবারে শ্যামবাজার পর্যন্ত, কলকাতা শ্যামবাজারে গিয়ে মিশেছে এবং সেই অবরোহ কিন্তু গাড়ি চলাচল হয় এবং সেই রাস্তায় যাতে গাড়ির যান চলাচলের কোনো অসুবিধা না হয় সেই যে উত্তর কাশীপুর থানার পুলিশ, এই পুলিশ যাতে যে সমস্ত গাড়ি দেওয়া হয়েছিল সেগুলো যেমন ভাবে উদ্ধার করার চেষ্টা করছে, তেমন ভাবে ইট পাটকেল যেগুলো ছিল সেগুলো সরানোর চেষ্টা করছে। আমি দেখাতে বলবো সেই ছবিটি দমকল কর্মী যারা রয়েছে তারা কিন্তু একেবারে জল দিয়ে সেই পরিষ্কার করছে। একেবারে ইতিমধ্যে এই যে সোনপুর বাজারের ঘটনার পর ভরতপুরেও বেশ কিছুক্ষণ আগে কিন্তু অশান্তির ঘটনা ঘটে এবং সেই জায়গাতেও কিন্তু যে পিজ্জাটা কাশেম সিদ্দিকী তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এসব কর্মী সমর্থকরা এবং সেখানে উত্তর কাশীপুর থানার পুলিশ, ভাঙড় থানার পুলিশ তারা যায় এবং তারপর কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। একবারে সকালে কিন্তু বৈরামপুর এলাকায় প্রথমে এই ঘটনার সূত্রপাত হয়। বৈরামপুর এলাকা দিয়ে যখন আইএসএফ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তখন উত্তর কাশীপুর থানা সহ বিজয়গঞ্জ বাজার থানা এবং ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা, ভাঙড় ডিবি থানার পুলিশ তারা কিন্তু বৈরামপুর এলাকায় ব্যারিকেড করে তাদেরকে আটকায়। তারপরে কিন্তু আইএসএফ কর্মী সমর্থকদের সঙ্গে বচসা শুরু হয় এবং সেই বচসা থেকে পুলিশ এখানে লাঠিচার্জ করে, পাল্টা ইট বৃষ্টি হয়, আইএসএফ কর্মী সমর্থকরা ইট বৃষ্টি করে এবং তারপর থেকে কিন্তু সূত্রপাত হয় এবং সেই ঘটনার পর থেকেই কিন্তু একে একে উত্তপ্ত হতে থাকে। সেখান থেকে তো রয়েছে বড়ালি এলাকা, সেখানেও কিন্তু কাঠের গুড়ি দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে আইএসএফ কর্মী সমর্থকরা। নওশাদ সিদ্দিকী সেই ঘটনার পর থেকে কিন্তু সেখান থেকে ফোন কলে তিনি বার্তা দিয়েছিলেন তার সমর্থকদের যে বিশাল বেলা তিনি করবেন এবং এই যে জায়গায় এই ঘটনা ঘটেছে তার পাশেই কিন্তু এই সবজি বাজার এবং সেই পাশে সমাবেশের প্রস্তুতি চলছিল এবং পাশেই যে সবজি বাজারের পাশেই সেখানে আইএসএফ কর্মী সমর্থকরা যে মাঠে জড়ো হয়েছিল তার ঠিক পাশেই এই ঘটনা ঘটছে। সেখানে পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, প্রায় পুলিশ কর্মী আহত হয়েছে বলে ভলেন্টিয়ার জানিয়েছেন। পুলিশের সদস্যগুলো গুরুতর আহত হয়েছে। তারপর থেকে কিন্তু ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী আসে এবং সেই জায়গার আশেপাশে যে সমস্ত যারা ভাঙচুর চালিয়েছিল তাদের বেশ কয়েকজনকে চিহ্নিত করার চেষ্টা করছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই ঘটনার পিছনে রাজনৈতিক কোনো কারণ আছে কিনা কিন্তু তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানা পুলিশ। বেশ, ধন্যবাদ। আলমগীর মোল্লা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ভাঙড় থেকে এবং ভাঙড়ে এই মুহূর্তে কি পরিস্থিতি সেই পরিস্থিতির ছবি তুলে ধরলেন। ধন্যবাদ আলমগীর, তুমি সাবধানে থাকো, সাবধানে কাজ করো। এর আগে সকাল থেকে দেখলাম আইএসএফ কর্মীদের মিছিলে যেতে প্রথমে পুলিশের বাধা, কারণ পুলিশ বলেছিল তাদের কোনো রকম পারমিশন নেই। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন বিক্ষোভকারীরা। সেই বিক্ষোভের জেরে বাসন্তী হাইওয়ে অবরুদ্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। এলাকায় বিশাল পুলিশ বাহিনীকেও ডিপ্লয় করতে হয়। জয়েন্ট সিপি ক্রাইম তিনি ঘটনাস্থলে পৌঁছন। এলাকায় এখনও বিশাল পুলিশ বাহিনী রয়েছে। কলকাতায় নওশাদ সিদ্দিকীর মিছিলে যোগ দিতে গেলে পুলিশের বাধা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। কিন্তু পুলিশ বলছে নওশাদের মিছিলের কোনো অনুমতিই নেই, তাই তো বাধা দেওয়া হচ্ছে। এবার এখানে একটা প্রশ্ন আছে, জানেন, আমরা আজ এই প্রশ্ন করেছিলাম নওশাদ সিদ্দিকীকে যে আপনার কি মিছিলের কোনো পারমিশন ছিল? নওশাদ সিদ্দিকী বলছেন ভারতের গণতন্ত্র, কনস্টিটিউশন, সংবিধান বলছে মিছিল করার জন্য তাদের পুলিশের অনুমতি লাগে না। ইন্টিমেশন দিয়েছি, অনুমতি নেই। যেখানে মুর্শিদাবাদের মতো ঘটনা হয়েছে, যে রাজ্যে সবেমাত্র নর্মালসি ফেরার চেষ্টা করা হচ্ছে, নর্মালসি ফেরানোর চেষ্টা করা হচ্ছে, সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামক এই অত্যন্ত আনসেকুলার
এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি সেই ছবি দেখেই বলছি, আনসেকুলার পলিটিক্যাল পার্টি ঠিক কি করার চেষ্টা করছে। পুলিশের পারমিশন নেই, তবু তারা এগিয়ে যাচ্ছে, বাইক জ্বালাচ্ছে, পুলিশের গাড়ি জ্বালাচ্ছে, পুলিশকে মারধর করছে, সরকারি সম্পত্তি নষ্ট করছে। কে দিয়েছে? কোন সংবিধান আপনাদের এই ক্ষমতা দিয়েছে নওশাদ বাবু? এমএলএ হয়েছেন ঠিক কথা, আইনটা পড়ুন, দেশের আইনটা পড়ুন। দেশের আইন পড়লে বুঝতে পারবেন পরিস্থিতি যখন অগ্নিগর্ভ হয় তখন সেখানে ঘি ঢালা একেবারেই কাম্য নয়। আগুনে ঘি ঢাললে হাত আপনারও পুড়বে। প্রথমে প্রমাণ করুন আপনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারপর আসবেন সংবিধান দেখাতে। শিয়ালদায় আইএসএফ এর মিছিল হয় আজকে। হ্যাঁ, তবে এখানে বলে রাখা ভালো, শিয়ালদা থেকে রামলীলা ময়দান, সেই মিছিলে কোনো রকম বাড়াবাড়ি হয়নি, কোনো রকম উচ্ছৃঙ্খলা হয়নি, কোনো রকম বিশৃঙ্খলাও হয়নি। নেতৃত্বে ছিলেন নওশাদ সিদ্দিকী, যিনি প্রথমেই শিয়ালদা স্টেশনে ঢুকে হাতে একটি হ্যান্ড মাইক নিয়ে এলান জারি করলেন, ভারতের পতাকার বাইরে কোনো ধর্মীয় পতাকা থাকবে না। এই মিছিল ধর্মীয় নয়, এই মিছিল রাজনৈতিক। এবং তারপর একাঠা তিনি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীকে। আমি সেই প্রসঙ্গে যাব, কিন্তু ভাঙড় থেকে এই মুহূর্তে সরাসরি দেবারতী আমার সহকর্মী রয়েছেন। দেবারতী, এই মুহূর্তে কি সিচুয়েশন? শওকত মোল্লার সঙ্গে তুমি ছিলে, শওকত মোল্লা কি জানাচ্ছে? সবে মুর্শিদাবাদের মতো একটি উত্তপ্ত পরিস্থিতির পর নরমালসি ফেরাবার চেষ্টা করা হচ্ছে, সেখানে আইএসএফ এর নেতৃত্বে এই গুন্ডামি, এটাকে প্রশাসন কিভাবে দেখছে, শওকত মোল্লাই বা কিভাবে দেখছে? আর কথায় আছে শওকত মোল্লায়ের ভাঙড়ের একমাত্র ওয়ান অ্যান্ড ফর অল নেতা, তিনি বা সকাল থেকে কি করলেন? এই মুহূর্তে ভাঙড়ের পরিস্থিতি যদি এক কথায় বলতে হয়, আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। আমি তোমাকে একটু প্রথমে চিত্রটা দেখাবো। যে ঘটকপুকুর মোড় আজকে সকাল 10টা থেকে বিকেল প্রায় 5টা সাড়ে 5টা পর্যন্ত একেবারে অবরুদ্ধ হয়েছিল এবং গোটা বাসন্তী হাইওয়ে কার্যত অবরুদ্ধ হয়েছিল, দোকানপাট বন্ধের আকার ধারণ করেছিল। সেই জায়গায় অনেকটাই স্বাভাবিক পর্যায়ে ফিরেছে। যেহেতু ভাঙড় এখন কলকাতা পুলিশের অন্তর্গত, তো স্বাভাবিকভাবেই কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে দ্রুত এই ব্যবস্থা নিয়েছে এবং রাস্তাঘাট যান চলাচল স্বাভাবিক করার একটা আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু বিকেলবেলা সোনপুরে সেখানে কিন্তু একটা বলা যেতে পারে যে অপ্রত্যাশিত কলকাতা পুলিশের কাছে, সেখানে আন্দাজ করতে পারেনি কলকাতা পুলিশ। পুলিশ সূত্র এমনটাই বলছে যে এত মানুষের জমায়েত হঠাৎ করে হয়ে যাবে তারা আন্দাজ করতে পারেননি। দুপুরের দিকে এরকম একটা ঘটনা ঘটে যেখানে 5টি পুলিশের বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেখানে পুলিশের গাড়ি ইট বৃষ্টি হয়ে একেবারে ভাঙচুর করে দেওয়া হয়েছে, পুলিশের গাড়ি উল্টে দেওয়া হয়েছে, আশপাশের যে সিসিটিভি লাগানো ছিল সেই সমস্ত সিসিটিভিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। অপরদিকে নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে এটা সম্পূর্ণভাবেই তৃণমূল কংগ্রেসের একটা অন্তর্ঘাত এবং তারা করেছেন এই ঘটনা। অপরদিকে পুলিশের পক্ষ থেকে বা স্থানীয় বাসিন্দারা বলছেন যে বেলা 12টা থেকেই এখানে সোনপুর মাঠে বেশ কিছু জমায়েত হয়েছিল, সেই জমায়েত থেকেই এই ধরনের ঘটনা ঘটেছে। শওকত মোল্লা তিনি কিন্তু সরাসরি অভিযোগ শানাচ্ছেন একেবারে নওশাদ সিদ্দিকীর দিকে এবং তিনি গুরুতর অভিযোগ করেছেন। বলছেন জঙ্গি আন্দোলন করছেন নওশাদ সিদ্দিকীরা। গত দুদিন ধরে তারা পরিকল্পিতভাবে এই জায়গাকে অশান্ত করার প্রক্রিয়া চালিয়েছেন এবং ভাঙড়কে মুর্শিদাবাদ করে দেবার মতো পরিস্থিতি তারা তৈরি করছেন এবং মুর্শিদাবাদ করে তোলার চক্রান্ত করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী তার এই শওকত মোল্লার যে ডিরেক্ট অভিযোগ, নওশাদ সিদ্দিকীর সঙ্গে এখনো কথা বলা সম্ভব হয়নি, কিন্তু কোথাও গিয়ে বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি যে ভাঙড় কিন্তু কোথাও গিয়ে একটু হলেও শান্ত ছিল। ফের আবার ভাঙড় সেই তার নিজের জায়গায় ফিরতে শুরু করেছে। পঞ্চায়েত ভোটের আগে যে চিত্র আমরা ভাঙড়ে দেখেছি, ভাঙড় অশান্ত হয়ে উঠেছিল, সেই চিত্র আমরা দেখতে শুরু করেছি। সংবাদ মাধ্যমের উপরে হামলা থেকে শুরু করে গোটা রাস্তা অবরুদ্ধ করে রাখা, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, সেই যে আন্দোলন, সেই আন্দোলন ভাঙড় আবার ফের দেখতে শুরু করেছে এবং কার্যত ভাঙড়ের মানুষ তারা কিন্তু আজ সকালবেলা যখন সমস্যার সূত্রপাত, সেই সময় আমরা যা জানতে পারি দেবারতী, একজন সংবাদকর্মী, চিত্র সাংবাদিক, তার উপর আক্রমণ করা হয়, তার মাথা ফাটে। সেই আক্রমণের নেপথ্যে ছিল আইএসএফ কর্মীরা,
কিংবা আইএসএফ এর যে আন্দোলনকারীরা আজকে কলকাতা আসার চেষ্টা করছিলেন, নওশাদ সিদ্দিকী আজ রামলীলা ময়দানে আমাদের প্রশ্নের উত্তরে জানান পুলিশের পারমিশন তাদের ছিল না, এবং তিনি মনে করেন না যে তার পুলিশের পারমিশন নেওয়া প্রয়োজন, কারণ সংবিধান নাকি তাকে এই প্রোটেস্ট, এই বিক্ষোভের অধিকার দেয়। তিনি ইন্টিমেট করেছেন প্রশাসনের কাছে যদি পারমিশন না নেওয়া হয় প্রশাসন আটকাবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। সেখানে আজ সকাল থেকে ভাঙড়ে যে কাণ্ড ঘটলো, সেখানে তৃণমূলের অন্তর্ঘাতের কোনো ছবি তোমরা দেখতে পেয়েছো কি? তোমরা সেই সময় গ্রাউন্ড জিরোতে ছিলে, নাকি পুরোটাই করা হয়েছে আইএসএফ এর কর্মী সমর্থকদের ইন্ধনে, তারাই করেছে পুরোটা? তোমরা কি ছবি দেখলে? দেখো, এখানে আজকে একটা অদ্ভুত দৃশ্য ধরা পড়েছে। সেটা হচ্ছে যে যখন সংবাদ মাধ্যমের উপরে হামলা হয়, সেই সংবাদ মাধ্যমের উপরে হামলার কারণটা ছিল যারা এখান দিয়ে যাচ্ছিলেন আজকে কলকাতার উদ্দেশ্যে তাদেরকে আইএসএফ কর্মী বলা, কোট আনকোট আইএসএফ কর্মী বলা। তাদেরকে নাকি আইএসএফ কর্মী বলা যাবে না, তারা সাধারণ মানুষ, তারা ভাঙড় এলাকার সাধারণ মানুষ, তারা যাচ্ছেন ওয়াকফ আইনের প্রতিবাদ করতে, এটাই বলতে হবে। আইএসএফ কর্মীরা কর্মী হিসেবে তারা কলকাতায় যাচ্ছেন না, এটা তাদের দাবি ছিল। কেন তাদেরকে আইএসএফ কর্মী বলা হচ্ছে, সেই কারণে তাদের রাগ গিয়ে পড়ে সংবাদ মাধ্যমের উপরে। এখানে আমি তোমায় একটু থামাচ্ছি, কারণ আইএসএফ কর্মীরা ভাঙড়ের, রেবারতী, ভাঙড়ের আইএসএফ কর্মীরা যে দাবি করে সংবাদ মাধ্যমকে আজ পেটালো, তাদের চিফ অর্থাৎ নওশাদ সিদ্দিকী আজ শিয়ালদা স্টেশনে এসে প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছে এটি একটি রাজনৈতিক কর্মসূচি, ধর্মীয় কর্মসূচি নয়। তাই কোনো ধর্মীয় ব্যানার এখানে থাকবে না, একমাত্র ভারতের পতাকা থাকবে, এবং এটি আইএসএফ এর একটি রাজনৈতিক কর্মসূচি। তাহলে বিবাদটা কোথায়? তাহলে কি নওশাদ সিদ্দিকীর নিজের লোকবলের ওপর, সমর্থকদের ওপর কোনো কন্ট্রোল নেই? দেখো, ভাঙড়ে কোথাও বিগত কয়েক দিন, কয়েক মাসে বলো, কোথাও গিয়ে নওশাদ সিদ্দিকীর সেই গড়ে একটু হলেও চিড় ধরেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তৃণমূল কংগ্রেস যবে থেকে শওকত মোল্লাকে এই ভাঙড়ের অবজারভার হিসেবে নিয়োগ করেছে, এবং আমরা দেখেছি মূলত পঞ্চায়েত ভোটের পর থেকে যে চিত্র আমরা দেখতে পেয়েছিলাম, লোকসভা ভোটে কিন্তু সকাল বেলার কয়েক ঘন্টার গোলমাল ছাড়া সেই অর্থে আইএসএফ এর কর্মী সমর্থকদের কিন্তু সেইভাবে আর খুঁজে পাওয়া যায়নি। এবং তারপরেও ভাঙড়ে কোথাও গিয়েও মনে হয়েছে যে নওশাদ সিদ্দিকীর দলের অর্থাৎ আইএসএফ এর কোথাও গিয়েও ভাঙড়ে যে শক্ত মাটি ছিল, সেই শক্ত মাটিতে কোথাও গিয়ে একটু হলেও ধস নেমেছে। সেই জায়গাটাতে দাঁড়িয়ে আজকে যারা যাচ্ছিলেন তারা কিন্তু ভারতের পতাকা সঙ্গে নিয়েই যাচ্ছিলেন, এবং তাদের দাবি যে তাদেরকে আইএসএফ সমর্থক বলা যাবে না। তারা আজকে শুধুমাত্র তাদের ওয়াকফ আইনের প্রতিবাদে তারা আজকে কলকাতায় যোগ দিতে যাচ্ছেন। এবং তারপরে যে ধরনের ঘটনা ঘটলো, এবং এই যে রাস্তা বাসন্তী হাইওয়ে, এই বাসন্তী হাইওয়েতে শওকত মোল্লা তিনি নিজেও দীর্ঘক্ষণ আটকে ছিলেন বলে তিনি দাবি করেছেন, এবং তার গাড়িও দীর্ঘক্ষণ এখানে এই জ্যামের মধ্যে আটকে ছিল। এবং তারপরে সোনপুরে যে ঘটনা ঘটলো, এই দুটো ঘটনার সাথে অর্থাৎ এক মাঝখান দিয়ে চলে গিয়েছে খাল, এবং একদিকে বাসন্তী হাইওয়ে, অপরদিকে সোনপুর, যেটা নাকি একদম রাজারহাট বা হাতিশালার সন্নিকটে অবস্থিত। অর্থাৎ একদিকে যখন এখানে বিক্ষোভ চলছে, অপরদিকে সোনপুরে সেখানেও কিন্তু বিক্ষোভ করছেন আইএসএফ কর্মীরা। বলছেন তারা তো রওনা হয়েছিলেন কলকাতার দিকে, তারা তো বাসন্তী হাইওয়ে ধরে রওনা হয়েছিলেন কলকাতার দিকে, তাহলে সোনপুর মাঠে তারা কেন 12:30টা বা 1টার সময় জমায়েত করবেন? অর্থাৎ সব মিলিয়ে তুমি যেরকমটা বলছো যে নওশাদ সিদ্দিকীর দলের কর্মীদের প্রতি কি সত্যি আস্থা নেই? সত্যি এটা পঞ্চায়েত ভোটের আগে আইএসএফ কে যে মহিমাতে ভাঙড়ে দেখা গিয়েছিল, কোথাও হলেও সেই যে মহিমা, সেই মহিমাতে কিছুটা হলেও খামতি পড়েছে, এটা কিন্তু বলাই বাহুল্য। এবং একই সঙ্গে আবার আইএসএফ বিধানসভা ভোটের আগে সেই যে হারানো জমি, সেই হারানো জমি পুনরুদ্ধার করতে চাইছে কি? এই প্রশ্নটা, অর্থাৎ ওয়াকফ আইনের প্রতিবাদকে ঘিরে ভাঙড়ের যে হারানো মাটি, সেই হারানো মাটি কি পুনরুদ্ধার করতে চাচ্ছে? এই প্রশ্নটাও কিন্তু উঠছে। বেশ 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 ধন্যবাদ দেবারতী। এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ভাঙড় থেকে। আমরা এই খবরে ফিরবো, এই সমস্ত কিছুর দিকে নজর রাখবো, কিন্তু এই মুহূর্তে সরাসরি একবার কালীঘাটে চলে যাব। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। স্কাই ওয়াক, কালীঘাটের স্কাই ওয়াক উদ্বোধন হলো আজ 14ই এপ্রিল। আজ স্কাই ওয়াক উদ্বোধন হলো, কি বলছেন মমতা শুনবো। ABCDEFGH যেই বাহু
আইন কখনো হাতে তুলে নেবেন না। আইনের জন্য তো আইনের রক্ষক আছে, আইনের ভক্ষক তো দরকার নেই। তাই আপনাদের অনুরোধ করব, কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে, কিন্তু প্ররোচিত হবেন না। প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে সেই তো আসল জয় করে, তাই তো আসল জয় হয়। আপনারা জয়ী হন, আপনাদের সকল পরিবারকে, সকল ধর্মের, সকল সংস্কৃতির, সকল খেলাধুলার, সকল শিক্ষা জগৎ, সকল মনুষ্য জগৎ, সকলকে আমার শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, ভাই বোন থেকে শুরু করে সবাই যারা কাজ করেন, তৈরি করার পরে চলে যান, তারপরে তাদের কথা কেউ মনে রাখে না, আমি সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ জানিয়ে অনেক অনেক শুভ নন্দন জানাচ্ছি। এবং আগামী দিন আপনারা আপনাদের পরিবার পরিজন সহ ভালো করে সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর শান্তি বজায় রাখুন। বাংলার মাটি শান্তির মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতেই জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম, আলোকময় সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে বিজয় পতাকা উড়িয়ে দাও সবার ওপরে। আমরা হারব না, মাথা নত হবে না, আমরা চলব নতুন করে, বাংলা জাগবে নতুন সুরে। এই বাংলায় ভারতবর্ষকে গ্রহণ করে, সারা পৃথিবীকে গ্রহণ করে। এই পৃথিবী একটা দেশ, ভারতবর্ষ একটা দেশ, আর জন্মভূমি আমার মাতৃভূমি, আমার বাংলার মাটি। এই মাটিটাকে ভালোবাসুন। আমি এটুকু বলে আমি পশ্চিমবঙ্গ সরকার সহ ববি, অরূপ থেকে শুরু করে, ইন্দ্রনীল থেকে শুরু করে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি বিশেষ করে মেহুল, উমেশ চৌধুরী একটু দেরি করে ফেলেছে, হর্ষ, সঞ্জয় থেকে সুভাদা, দেব, জিৎ থেকে শুরু করে শুধু শুনে চলে এসছে। অদিতি মুন্সি খুব ভালো গান গেয়েছে, জিতও খুব ভালো গান গেয়েছে, সুভাষিস, টুম্পাই, মদন, দেবাশিস, টুলুদা, সরলজি থেকে শুরু করে, আমার সোহম থেকে শুরু করে, আমি স্নেহাশিস থেকে শুরু করে, মালা থেকে শুরু করে সকলকে, এবং বিভু থেকে শুরু করে আমাদের সকলকে, সে কর্পোরেশনের যে কমিশনার থেকে শুরু করে, সৌম্য থেকে শুরু করে সকলে যারা প্রেস মিডিয়া সহ পুলিশের সকলে যারা উপস্থিত আছেন, সকলকে আপনাদের পরিবারবর্গকে অনেক অনেক শুভ নন্দন, অভিনন্দন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ পয়লা বৈশাখ। জয় হোক মানুষের, জয় হোক সত্যের, জয় হোক মা, মাদার, আম্মি সকলের। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ সকলকে সকলকে সকলকে। মাননীয় মুখ্যমন্ত্রীকে এবারে অনুরোধ, তিনি এবারে রিমোটের সাহায্যে পরপর 3টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রথমেই দেবীতীর্থ কালীঘাট নবকলেবরে সেজে উঠেছে, সেই বিষয়টি আমরা দেখে নেব। এরপরে স্কাই ওয়াক, এবং হকার্সদের পুনর্বাসনের জন্য হকার্স কর্নার। অনেক ধন্যবাদ। এই মঞ্চে তাহলে আমাদের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বিশিষ্ট অতিথিরা এবার স্কাই ওয়াক দিয়ে হেঁটে যাবেন কালী মন্দির প্রাঙ্গণে, এবং সেখানে আমরা দেখতে পাবো হকার্স কর্নার এবং নবরূপে সুসজ্জিত আলোকিত
কালী মন্দির প্রাঙ্গণ বা কমপ্লেক্স। ছবি আপনারা সরাসরি দেখছেন কালীঘাট থেকে, কালীঘাটে স্কাই ওয়াক এবং নবসজ্জিত কালীঘাট মন্দির তা সহ হকার্স কমপ্লেক্স, এই তিনটি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে রাজ্যের একাধিক মন্ত্রী, দেবাশিস কুমারকে দেখতে পাচ্ছি শ্রী অরূপ বিশ্বাস তিনি রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি সেই স্কাই ওয়াক, কলকাতার বুকে নবতম অ্যাট্রাকশন কালীঘাট স্কাই ওয়াক, তার উদ্বোধন করছেন। সেই মহেন্দ্রক্ষণ যখন 14ই এপ্রিল, ঠিক যেমন কথা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি প্রকল্পের উদ্বোধনের পর স্কাই ওয়াক উদ্বোধন করছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের মন্ত্রীরা এবং বিশিষ্ট অতিথিরা তারা এই স্কাই ওয়াক স্কেলেটরের মাধ্যমে এই স্কাই ওয়াক থেকে পুরো মন্দির প্রাঙ্গণ অব্দি হেঁটে যাবেন। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখছেন এনকেটিভি বাংলায়। এই ছবি সরাসরি কালীঘাট থেকে আপনারা দেখছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন কালীঘাটের স্কাই ওয়াকের। আজকে তিনটি প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম প্রকল্প কালীঘাটের এই স্কাই ওয়াক, দ্বিতীয় প্রকল্প নবসজ্জিত কালীঘাট মন্দির, এবং তৃতীয় প্রকল্প হকার্স কর্নার, কালীঘাটের হকার্স কর্নার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ 14ই এপ্রিল কালীঘাটের স্কাই ওয়াক উদ্বোধন করলেন। এবার সেই স্কাই ওয়াক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে রাজ্যের মন্ত্রীরা, বিশিষ্ট জনেরা হেঁটে যাচ্ছেন মন্দির প্রাঙ্গণ অবধি। সেই ছবি আপনারা সরাসরি দেখছেন কালীঘাট স্কাই ওয়াকে প্রথম হাঁটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাট স্কাই ওয়াক, যা এই শহরের নবতম অ্যাট্রাকশন, কালীঘাট স্কাই ওয়াক, যে স্কাই ওয়াকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নের প্রকল্প, তার স্বপ্নের প্রজেক্ট, 400 মিটার দীর্ঘ এই স্কাই ওয়াক, সেই স্কাই ওয়াক আজ থেকে খুলে গেল আপামর বাঙালি এবং দেশবাসীর জন্য। এবার কালীঘাট স্কাই ওয়াক ব্যবহার করে সরাসরি মন্দির প্রাঙ্গণ অবধি পৌঁছতে পারবেন ভক্তরা। তার সঙ্গে কালীঘাট মন্দিরের নতুন করে তাকে উদ্বোধন করা, তাকে নতুন করে নবসজ্জিত রূপে উদ্বোধন করা, সেই উদ্বোধনও আজ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কালীঘাট কমপ্লেক্সে হকার্স কর্নার, সেই হকার্স কর্নারের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ম যার যার, উৎসব সবার, এই বার্তা দিয়েই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট স্কাই ওয়াকের উদ্বোধন করেন। শুধু তাই নয়, এই মুহূর্তে ছবি দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট স্কাই ওয়াক দিয়ে হেঁটে যাচ্ছেন মন্দির প্রাঙ্গণ অবধি। কিছুক্ষণ পরেই সেই নবসজ্জিত কালীঘাট মন্দিরের ছবিও আপনারা দেখতে পাবেন। একই সঙ্গে আজ এই উদ্বোধনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি এবং একতার বার্তা দেন। একদিকে যখন ভাঙড় মুর্শিদাবাদের এই চিত্র সকাল থেকে আমাদের সামনে আসছে, তখন মুখ্যমন্ত্রী বলছেন প্ররোচনার সময় মাথা ঠান্ডা রাখতে হয়, ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার, আইন কখনো হাতে তুলে নেবেন না, বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ কালীঘাটের এই স্কাই ওয়াক উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী বললেন শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার সবার আছে। স্কাই ওয়াক উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে যে ছবি দেখছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তিনি নিজে কালীঘাট স্কাই ওয়াক, সেই স্কাই ওয়াক ধরে হেঁটে মন্দির প্রাঙ্গণ অবধি যাচ্ছেন। শোনাবো। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের নবনির্মিত স্কাই ওয়াক, যার আজ উদ্বোধন হয়েছে, সেই স্কাই ওয়াক ধরে হেঁটে যাচ্ছেন নবসজ্জিত কালীঘাট মন্দিরের দিকে। আজ তিনটি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনারা সরাসরি দেখছেন কালীঘাট থেকে। তিনটি প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আজ কালীঘাট থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়েছেন। একদিকে যখন ভাঙড়
মুর্শিদাবাদ উত্তপ্ত, ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কালীঘাট স্কাই ওয়াকের উদ্বোধনের পর বার্তা দিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির। বলছেন, গুজবে কান দেবেন না, প্ররোচনায় পা দেবেন না। শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার, প্রতিবাদের অধিকার সবার আছে, তবে আইন নিজেদের হাতে তুলে নেওয়া সেটা যায় না। কিন্তু আজ আইএসএফ এর কর্মীরা, যারা আজ সংবাদ মাধ্যমকে অ্যাটাক করলেন, যারা আজ পুলিশকে অ্যাটাক করলেন, যারা সমস্ত সরকারি সম্পত্তি জ্বালিয়ে দিলেন, বাইক জ্বালিয়ে দিলেন, তারা তো নিজেদের হাতে আইন তুলে নিলেন। নওশাদ সিদ্দিকী কলকাতায় এসে ঠিক কি বললেন শুনুন। সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে। রাজ্য সরকার যদি এখন না বলে যে এই আইনকে আমরা লাগু হতে দেব না, 2026-এ ভোট আসছে, মাইনরিটি ডিসকন্টেন্ট তৈরি হবে, ফলে হারবে। সেই জন্য মাইনরিটিদেরকে আবার ললিপপ দেওয়া হচ্ছে। 2011 বলেছিল ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব, রাজ্যে শিল্প গড়ে তুলব, সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে ডিএ না দিলে রাজ্যে ক্ষমতা থাকার উচিত নয়, অনেক গল্প শুনিয়েছিল, সবটাই ব্যর্থ হয়েছে। আজকেও যেটা বলছে যে উনি এই রাজ্যে লাগু হতে দেবে না, লাগু না হওয়ার জন্য বিধানসভায় রেজুলেশন পাস করিয়েছে, সুপ্রিম কোর্টে গিয়েছে, তা করেনি। রাজ্য সরকার বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে, আমরাও বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে। তাহলে আমরা যখন রাস্তায় নামছি, রাজ্য সরকার পুলিশকে দিয়ে লাঠিচার্জ করাচ্ছে কেন আমাদের উপরে, এটা বুঝতে হবে। শুধু তাই নয়, এই আমাদের রাজ্যের দুটো কক্ষে 42টা এমপি আছে। এই 42 জন এমপির মধ্যে একাধিক এমপি অনুপস্থিত ছিল ভোটাভুটিতে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে দেখবে, নিটফল 0। শুধু তাই নয়, যারা উপস্থিত ছিল তারা কজন কোথায় কি ভোট দিয়েছে সেই ডেটাটা পাবলিক ডোমিনে আনছে না কেন। এটাকে বুঝতে হবে যে এরা সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে, এরা বিজেপিকে সুবিধা করতে দেবে, এরা বিজেপির বিরুদ্ধে আন্দোলনকে এরা পছন্দ করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার সবার আছে। নওশাদ সিদ্দিকী আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই তোপ দাগছেন। আচ্ছা, এর ভেতরে যে রাজনৈতিক অঙ্ক লুকিয়ে রয়েছে, যে রাজনৈতিক খেলা লুকিয়ে রয়েছে, সেটা ধরতে পারছেন তো? বিশ্বাস করুন, আজ আমি নওশাদ সিদ্দিকীর এই রামলীলা ময়দানের র্যালিতে ছিলাম, সেই ছবি দেখাবো, যেখানে রামলীলা ময়দানে আজ যে র্যালি হচ্ছিল, একটিও ধর্মীয় পতাকা ছিল না। ঠিক, কারণ নওশাদ সিদ্দিকী শিয়ালদা স্টেশনে এসে প্রথমেই বক্তব্য রেখে হ্যান্ড মাইকে সেই বক্তব্য তার নির্দেশ দিয়ে সমস্ত ধর্মীয় পতাকা সেখান থেকে সরিয়ে দেন, শুধু জাতীয় পতাকা ছিল। কিন্তু ওখানে যে হাজার হাজার মানুষের ভিড় হলো, কয়েক হাজার মানুষের ভিড় হলো, তাদের মধ্যে শতকরা 90% মানুষ এই আইনের অ আ ক খ জানেন না। কিসের প্রতিবাদ তারা করছেন জানেন না। তাই প্রশ্ন ছিল আমাদের, আইএসএফ এই আইনের বিরোধিতায় আইনি কোন কোন পদক্ষেপ নিল? নওশাদ সিদ্দিকী বলতে পারলেন না। মৌলালির রামলীলা ময়দান পর্যন্ত এই মিছিল যায় এবং সেখানেই এই মিছিলকে আটকে দেওয়া হয়। সেখান থেকে তিনি তৃণমূল সরকারকে, নওশাদ সিদ্দিকী, তীব্র আক্রমণ করেন এবং একই সঙ্গে নরেন্দ্র মোদীর সরকারকেও তীব্র আক্রমণ করেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এই রাজনীতির মোড়কে যে নোংরা রাজনীতি করা হচ্ছে, যে খেলা চলছে, সেই খেলার বহিঃপ্রকাশ দেখবেন। দেখুন, মুর্শিদাবাদের পরিস্থিতি এখনো পর্যন্ত মোটের ওপর নিয়ন্ত্রণে বলতে পারেন। কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী আসার পর নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। অনেকেই বলছেন ক্রমেই শান্তি ফিরছে এলাকায়, নতুন করে অশান্তির খবর মেলেনি। না, ভুল। আজ জাফরাবাদে আবার নতুন করে অশান্তি হয়েছে, এমনটাই শোনা যাচ্ছে। এদিকে পুলিশ বলছে ভুয়ো খবর ছড়াবেন না, ভুয়ো খবর আটকাতে আরো কড়া হচ্ছে প্রশাসন। ধুলিয়ানে অশান্তির পর জিয়াগঞ্জ, নবগ্রাম, বীরভূম এই সমস্ত এলাকায় নতুন করে ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। প্রয়োজনে বাড়তে পারে আরো এলাকা বলা হচ্ছে। শামশেরগঞ্জ ও সুতির পরিস্থিতি এখন যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এডিজি সাউথ বেঙ্গল তিনি মুর্শিদাবাদে ঘুরে আসার পর বলছেন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ টহলদারি চালাচ্ছে। শামশেরগঞ্জে এমনটাই বললেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। শুনব। জঙ্গিপুরের পরিস্থিতি, শামশেরগঞ্জের পরিস্থিতি, সুতির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।
বিএসএফ এবং সিআরএফের সঙ্গে রাজ্য পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে। প্রতিটি জায়গায় আমাদের ফোর্স আছে, ফোর্স কন্টিনজেন্ট আছে, সিনিয়র অফিসাররা আছেন। দোকানপাট স্বাভাবিকভাবে খুলতে শুরু করেছে এবং আমরা আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে খুব দ্রুত শমশেরগঞ্জের পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে। এবং যারা ঘর ছেড়েছিলেন, ঘর ছাড়াদের মধ্যে আমরা 19 জন গতকাল ঘরে ফিরে এসেছেন এবং আমাদের কাছে খবর আছে আরও 100 জন শীঘ্রই ঘরে ফিরবেন। এবং যারা ঘরে ফিরছেন তাদের নিরাপত্তা, তাদের যে কোনো ধরনের সমস্যায় আমরা প্রস্তুত আছি। তাদের সব রকম সাহায্য তাদের থেকে রাজ্য প্রশাসনের থেকে করা হবে। গুজব কিংবা ফেক নিউজ দেদার ছড়াচ্ছে। অন্য রাজ্যের ছবিকে এই রাজ্যের ছবি বলে চালানো হচ্ছে, অন্য রাজ্যের হিংসার ছবিকে এই রাজ্যের হিংসার ছবি বলে চালিয়ে সেখান থেকে রাজনৈতিক মাইলেজ নেওয়ারও চেষ্টা করছে কিছু কিছু ন্যাশনাল এবং রিজিয়নাল পলিটিক্যাল পার্টিজ। গুজব ছড়ানো নিয়ে সতর্ক করেছেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। কি বলছেন শুনবো। পিসফুল ডাজন্ট মিন নর্মালসি। রিউমার্স, এত বেশি রিউমার্স এখনো ঘুরছে এবং যতক্ষণ রিউমার্স থাকবে তত কিন্তু মেন্টালি মানুষের যতক্ষণ পিসফুল হতে পারবে না, মেন্টালি যতক্ষণ একটা স্পেসে আসতে পারবেন না, ততক্ষণ কিন্তু নর্মালসি অ্যাচিভ করা খুব মুশকিল। এখানেই যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়া হোক, নর্মাল মিডিয়া হোক, এই রিউমার মঙ্গারিংটা কিন্তু আমাদের এটা কোনো মতে বন্ধ করতে হবে। কারণ রিউমার মঙ্গারিং থেকে সব রকম প্রবলেম অ্যারাইজ করে। কালকে আমরা জানেন দুদিনের জন্য এই জন্য ইন্টারনেট এক্সটেন্ড করা আছে, এটা রিউমার মঙ্গারিংটাকে বেসিক্যালি বন্ধ করার জন্য। আমরা চাই এনআইএ দ্রুত মুর্শিদাবাদ দাঙ্গা হাতে নিক। আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে। বিএসএফ এর সাথে সাথে 8 কোম্পানি ঝাড়খণ্ড থেকে এবং সল্টলেকে সিআরপিএফ এর ক্যাম্প থেকে ডেল্টা এবং কোবরা, সেই স্পেশালাইজড সিআরপিএফ ফোর্স তারা কালকে পৌঁছে দিয়েছেন, আজকে সকাল থেকে ডিপ্লয়েড হয়েছে। আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না। বাকিটা যে জব্দ করার দরকার, এনআইএ আসা দরকার। 100 কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে হিন্দুদের। শুভেন্দু অধিকারী 100 কোটি টাকার সম্পত্তির হিসাব দিচ্ছেন যা নষ্ট হয়েছে মুর্শিদাবাদে। একই সঙ্গে বলছেন প্রেসিডেন্টস রুল চাই, একই সঙ্গে আবার এও বলছেন যে এই মুহূর্তে এনআইএকে দিয়ে তদন্ত করাতে হবে। আমরাও বলছি যদি সত্যি এতে বিদেশি কোনো হাত থাকে, অর্থাৎ যদি বাংলাদেশের কোনো সংগঠন এর সঙ্গে জড়িত থাকে, তদন্ত হওয়া দরকার। কেন্দ্র রাজ্য যৌথভাবে তার তদন্ত করুক। কিন্তু ভারতীয় জনতা পার্টি এখন যে একটা নতুন কন্ট্রোল রুম খুলে ফেলল মুর্শিদাবাদের ঘটনার প্রেক্ষিতে। মালদায় সেই কন্ট্রোল রুম হয়েছে বিজেপির, কন্ট্রোল রুমের আবার উদ্বোধনও হয়েছে ঘটা করে। সুকান্ত মজুমদার সেই উদ্বোধন করেছেন, দেখুন সেই ছবি দেখাবো। হিংসা অশান্তিতে মুর্শিদাবাদের ঘর ছাড়া বহু বাসিন্দা, এই ছবি আপনাদের আমরা কালো দেখিয়েছি, দলে দলে সবাই গঙ্গা পেরিয়ে মালদায় আশ্রয় নিয়েছে। হিংসা কবলিত ধুলিয়ান, সুতি, শমশেরগঞ্জ, সেখানে এখন তারা ফিরতে চায় না। মালদায় পৌঁছেছেন সুকান্ত মজুমদাররাও। বৈষ্ণবনগরে পারলালপুর হাই স্কুলে আশ্রয় নেওয়া ঘর ছাড়াদের সঙ্গে তিনি দেখাও করেন এবং সেখানে গিয়ে সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন শোনাবো। ধুলিয়ানে, তার আগে মোতাবাড়িতে, এবং আমি বলছি ভবিষ্যৎবাণী করছি এরপরে বাংলার বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আরও এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। তার জন্য আমরা এই কন্ট্রোল রুম আগেই খুলেছিলাম, আজকে প্রথাগতভাবে বা অফিসিয়ালি যাকে আমরা ইংরেজিতে বলি সেইভাবে এই কন্ট্রোল রুম নাম্বারগুলো আমরা শেয়ার করে দিচ্ছি। আমরা সেই এলাকার উপদ্রুত এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার লোকেদেরকে আমরা এই নাম্বারগুলো দিয়েছি এবং আগামী দিনেও দেব, যাতে করে কোথায় কি ঘটনা ঘটছে তারা এই কন্ট্রোল রুমে জানাতে পারে। অশান্ত মুর্শিদাবাদে এখনো অনেক লোক ঘর ছাড়া। রাজ্যকে তুলোধনা করছেন দিলীপ ঘোষ, বলছেন দেশভাগের থেকেও ভয়াবহ পরিস্থিতি। 21-এর ভোটের পরেও এই অবস্থা হয়েছিল। ভারতে এটা কল্পনা করা যায় না। এই সরকার দেশের আইন কানুন মানে না, মন্তব্য করছেন দিলীপ ঘোষ। শুনুন। এটা কাশ্মীরে হয়েছিল, কাশ্মীরের লোকেরাই ভারতবর্ষের মধ্যে উদ্বাস্তু হয়েছে।
আমরা সারা দুনিয়া থেকে লড়াই যুদ্ধ হোক যাই হোক দেশ ছেড়ে লোকে অন্য দেশে যায়। আজকে প্যালেস্টাইনে হচ্ছে, সিরিয়াতে হচ্ছে, কাশ্মীরে এক সময় ছিল, আজ কাশ্মীরের লোক কাশ্মীর ছেড়ে কোথাও যাচ্ছে না, ফিরছে। কিন্তু পশ্চিমবাংলার লোক পশ্চিমবাংলার এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছে বা পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে। এটা 21 সালে ইলেকশনের পরেও দেখেছি, বহু লোক বাংলা ছাড়া হয়েছে। আর এখন মুর্শিদাবাদের লোক মালদাতে, নদিয়াতে চলে যাচ্ছে বা অন্য জায়গায় আত্মীয় বাড়ি চলে যাচ্ছে। তো আজকে দেশ ভাগের চেয়েও ভয়াবহ পরিস্থিতি। অভিনব। আর ভারতবর্ষ, এটা আমরা কল্পনা করতে পারি না। তার মানে কি ভারতবর্ষের সব জায়গায় সংবিধান লাগু নেই, সুপ্রিম কোর্ট চলে না, সেন্ট্রাল গভর্নমেন্টের কি ওখানে হাত নেই? এটা এখানে এমন একটা সরকার হয়েছে, দেশদ্রোহী সরকার, যে দেশের আইন কানুনই মানে না। ইতিহাস বলছে, স্ট্যাটিস্টিক্স বলছে, যখনই কোথাও এই ধর্মীয় অশান্তি হয় না, সাম্প্রদায়িক অশান্তি হয়, তখন ভোটে ফায়দা লোটে বিজেপি। এই বিজেপির মুখে আপনি অনেক বড় বড় কথা শুনবেন, কিন্তু বিজেপি আসামে যা হচ্ছে তাই নিয়ে কোনো কথা বলবে না, আসামের দুর্নীতি নিয়েও কথা বলবে না, আসামে ওয়াকফ প্রোটেস্টেও যা হচ্ছে তা নিয়ে কথা বলবে না, ত্রিপুরা নিয়েও কথা বলবে না, গোধরাতে যা হয়েছিল তা নিয়েও কথা বলবে না, তার নেপথ্যে কোন কোন মন্ত্রী কোন কোন পুলিশকে অ্যাকশন নিতে বারণ করেছিল তাও বলবেন না, বাবু বজরঙ্গীদের মতো দাঙ্গাবাজরা কিভাবে ঘুরে বেরিয়েছিল তাও বলবে না। কিন্তু তারা মদত দেবে, তারা ইন্ধন যোগাবে, এবং তারা ইন্ধন যোগাচ্ছে। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে যখন দিলীপ ঘোষরা টুইট করছেন, একই সঙ্গে তাদের আইটি সেল, তাদের সোশ্যাল মিডিয়া সেল বিদ্বেষ ছড়াচ্ছে। মুর্শিদাবাদে অশান্তিতে জঙ্গি যোগ রয়েছে বলছেন বিরোধী দলনেতা। অশান্তির নেপথ্যে আনসারুল বাংলা, পিএফআই এর মতো জঙ্গি সংগঠন রয়েছে দাবি করছেন শুভেন্দু অধিকারী। শুনুন। সব লোকাল লোক, হিন্দু বাড়িগুলোর মেয়েরা কি বলেছে আপনাদেরকে? বলছে যাদের সঙ্গে উঠা বসা, যারা কদিন আগে ঈদের নিমন্ত্রণ করলো, যাদেরকে আমরা কদিন আগে দুর্গাপুজোর নিমন্ত্রণ করলাম, সেই লোকগুলোই আমাদের বাড়ি লুট করে ভেঙে সব নিয়ে চলে গেল। হোয়াইট টায়ার বলে কিছু হবে না, ওখানেই পিএফআই, সিমি, আনসারুল বাংলা, জিহাদি জঙ্গিরা আছে। যদি সত্যি এই অভিযোগে 1% সত্যতা থাকে, তাহলে আমাদের ইমিডিয়েট দাবি সেন্ট্রাল এবং স্টেট দুই লেভেলে তদন্ত হোক, কঠোর তদন্ত হোক, এবং এই ভারত বিরোধী শক্তিগুলোকে চিহ্নিত করা হোক, কঠোর অ্যাকশন নেওয়া হোক। কেন হচ্ছে না? কেন সেন্টার তদন্ত করছে না? কেন রাজ্য তদন্ত করছে না? যদি সত্যি বাংলায় জঙ্গিদের ঘাঁটি হয়ে থাকে মুর্শিদাবাদে, সেখানে যদি পিএফআই, সিমি, আনসারুল বাংলা, এই সমস্ত জঙ্গি সংগঠন কিংবা ব্যান্ড অ্যান্টি ন্যাশনাল সংগঠন কার্যকলাপ করে, তাহলে শুভেন্দুবাবু চিঠি লিখুন, তদন্ত করুন, এবং একে সঙ্গে এই সরকারকে তদন্ত করতে বাধ্য করুন। কিন্তু তাল কাটে কোথায় বলুন তো? তাল কাটে যখন আপনি এই কথা বলেন এবং আপনার দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ধর্মতলার মঞ্চে দাঁড়িয়ে বলেন, কি বলেন জানেন? বলেন রাজ্যে ভাতের লড়াই দরকার নেই, জাতের লড়াই দরকার। শুনুন। সমস্যা হলো এই সংস্কৃতি তো বাংলার নয়। বাংলায় আমরা ভাতের লড়াই দেখেছি, খেটে খাওয়া মেহনতি মানুষের লড়াই দেখেছি, ভাষার জন্য আমরা বাঙালিরা লড়তে পারি, কিন্তু জাতের জন্য বাঙালিরা লড়ে না। বাংলার মধ্যে একটা অদ্ভুত সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, এটা আমাদের ফ্যাব্রিক। সেই ফ্যাব্রিককে 2014 পর থেকে নষ্ট করছে কারা? আচ্ছা, কেন্দ্র সরকারের কাছে আমার একটা প্রশ্ন, ওয়াকফ আইন 2026-এর বাংলার ইলেকশনের আগে আনলেন কেন? আপনারা তো এখন রয়েছেন সরকারে, বহুদিন রয়েছেন, 2030 অব্দি থাকবেন, 2026-এর ভোটের পরেও তো আনতে পারতেন, রাজনৈতিক মাইলেজ পেতেন না, তাই না? আচ্ছা, এনআরসি, সিএএ নিয়ে তো অনেক কিছু হলো, তারপর সেগুলো হিমঘরে চলে গেল কেন? কিছুই তো করলেন না কেন? ফার্মার প্রোটেস্ট মনে আছে? দিল্লিতে আপনারা কৃষকদের সঙ্গে ঠিক যে ব্যবহারটা করেছিলেন মনে আছে? রক্তাক্ত পায়ে কৃষকরা হেঁটেছিল বর্ডারে শান্তিপূর্ণভাবে, আপনাদের পুলিশ লাঠি চালিয়েছিল, দিল্লি পুলিশ লাঠি চালিয়েছিল। বলতে পারেন যে সেই সময় আম আদমি পার্টির সরকার ছিল দিল্লিতে, কিন্তু
দিল্লি পুলিশ তো আম আদমি পার্টির আন্ডারে আসে না, স্টেটের আন্ডারে আসে না, সেন্ট্রালি কন্ট্রোলড পুলিশ। বুঝতে পারছেন আপনাদের খেলা কি অদ্ভুত, আপনাদের খেলা, তাই না? কেন 2026-এর ইলেকশনের আগেই বাংলাতে, আপনাদের দেশে এই আইনটা পাশ করাতে হবে? কারণ আপনারা বাংলাকে শান্তিপূর্ণ থাকতে দেন না। এই অভিযোগ আমাদের নয়, এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস বলছে টাইমিং, কেন্দ্র চাইছে বাংলাকে অশান্ত করতে, হিন্দু ভোট ব্যাংক কবজা করতে। সেই হিন্দু ভোট ব্যাংক কবজা করার একটাই অস্ত্র, ভাইয়ে ভাইয়ে লড়াই লাগাও। এই অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র। কিন্তু এই জাত বনাম ভাতের লড়াইয়ের কথা যখন সুকান্ত বাবু বলেন, তখন প্রশ্ন তো আমাদের মনেও জাগে, বাংলায় তো কোনোদিন জাতের লড়াই ছিল না, ভাতের লড়াই ছিল, লাঙলের লড়াই ছিল, জমির লড়াই ছিল, ভাষার লড়াই ছিল। এই জাতের লড়াইটা কে বা কারা আনলো? সুকান্তবাবু সুজন কাকুকে জিজ্ঞেস করেছিলেন, অর্থাৎ সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তী বলছে বিজেপি মানুষের মধ্যে বিভাজন করতে চাইছে। সুকান্ত মজুমদারের কথাতেই সেটা স্পষ্ট। শুনুন। মুর্শিদাবাদে যা হয়েছে সেটা আসলে ওয়াকফের বিরোধিতা করতে গিয়ে, আইন যেটা হয়েছে তার বিরোধিতা করতে গিয়ে, আইনটা বেঠিক তার বিরোধিতা করতে গিয়ে কার্যত বিজেপিকেই সুযোগ করে দেওয়া হয়েছে। এবং সেটা স্পষ্ট হয়ে গেছে সুকান্ত মজুমদারের কথায়। ভাতের লড়াই না, উনি জাতের লড়াইয়ের পক্ষে। আর মানুষ জীবন জীবিকা ভাতের লড়াইয়ের জন্য, মানুষ বাঁচতে চায়, আর সেই মানুষকে বিভাজিত করে জাতের লড়াইতে ঢুকিয়ে দিতে চায়। স্পষ্ট হয়ে গেল সুকান্ত মজুমদারের কথা। এটা আমরা আগে থেকে বলছিলাম, সুকান্ত ধরা দিল, স্পষ্ট করে ফেললো। এবার এটা বোঝা গেল যে আসলে ওয়াকফ আইনটাকে এই যে নতুন করে করলো, এটাও ভাতের লড়াই থেকে মানুষকে জাতের ধর্মের লড়াইতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা। এটা বিপজ্জনক, এটা আমাদের ভারতবর্ষের সংবিধান সম্মত নয়। সুকান্ত মজুমদারের কথাতে আরেকবার স্পষ্ট হয়ে গেল। আজ মুর্শিদাবাদে আবার বিক্ষিপ্ত সমস্যা, উচ্ছৃঙ্খলা, উত্তেজনার কথা শোনা গেছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের জাফরাবাদে, সেই জাফরাবাদে আজ মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়রাও গিয়েছিলেন। সেই ছবি আপনাদের দেখাবো। আজ ঘুরে দেখলেন সেখানে পরিস্থিতি, মানুষের সঙ্গে কথা বললেন। মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায় তারা জাফরাবাদে গিয়ে সমস্ত পরিস্থিতিটা ঘুরে দেখলেন। বামেরা, দেখুন, বলতে এখানে লজ্জা নেই কিংবা বলতে সমস্যাও নেই, বামেরা যতদিন এই রাজ্যে ছিল, এই জাতের লড়াই এই রাজ্যে ছিল না। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, 2009 সালে ব্রিগেডে দাঁড়িয়ে সরাসরি মন্তব্য রেখেছিলেন যে যারা মন্দির মসজিদের রাজনীতি করবে, লড়বে মন্দির মসজিদের নামে, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হবে। জ্যোতি বসু, এই রাজ্যের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি 84 যখন সর্বত্র দাঙ্গা, তখন তিনি বলেছিলেন এবং অর্ডার দিয়েছিলেন প্রশাসনকে, অশান্তি এবং দাঙ্গাবাজদের যদি দেখো সরাসরি গুলি করো। 1992 সালেও জ্যোতি বসু এই মর্মে স্টেটমেন্ট দিয়েছিলেন যে কোন রকম দাঙ্গা পরিস্থিতি বরদাস্ত করা হবে না, এটা বামেদের রাজ্য, এটা বাংলা। আমাদের প্রশ্ন হলো 2021 সালের পর থেকে কিংবা 2011 সালের পর থেকে প্রশাসনের সেই ক্ষমতা গেল কোথায়? 2008-এ যখন কলকাতা শহর উত্তপ্ত হয়েছিল তাসলিমা নাসরিন ইস্যুতে, এবং সেই সময় যে ভদ্রলোক উত্তপ্ত করেছিলেন সেই ভদ্রলোকের নাম কবির সুমন, তিনি এককালে তৃণমূল কংগ্রেসের সাংসদও ছিলেন বটে, একটি চ্যানেলে বসে তসলিমা নাসরিনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে যাওয়ার অভিযোগ এনেছিলেন এবং তাতিয়েছিলেন। সেই সময় এই গোটা আন্দোলনের নেপথ্যে যিনি ছিলেন, সেই ইদ্রিস আলী এখন প্রয়াত, পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন পুলিশকে সরাসরি সেই রাইট দিয়েছিল, অধিকার দিয়েছিল পিটিয়ে ঠান্ডা করা। শুধু তাই নয়, আর্মি নামিয়েছিলেন কলকাতার বুকে, আধ ঘন্টায় সিচুয়েশন ঠান্ডা হয়ে গিয়েছিল। এই প্রশাসন পারে না কেন? ভোট ব্যাংকের জন্য পারে না নাকি করে না? কেন আমরা এমন হেডলাইন লিখতে পারছি না যে দাঙ্গাবাজ দেখলে পুলিশ গুলি চালাবে, কেউ দাঙ্গা করলে পুলিশ তাদের রেয়াত করবে না? কেন লিখতে পারছি না?
কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্ত থাকুন বলছেন তো বটে, নিশ্চয়ই সবাই শান্ত থাকবে, তার সঙ্গে কড়াভাবে বিবৃতি কেন দিচ্ছেন না যে অশান্তি করবে, যে সরকারি সম্পত্তি ভাঙবে, যে দাঙ্গার উস্কানি দেবে, তাকে শ্রীঘরে পাঠানো হবে, তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা নেবে? এই প্রশ্ন আমাদের। আজ এখানেই শেষ করছি। যাওয়ার আগে একটাই কথা বলবো, ভাবুন যে খেলা চলছে সে খেলা কতটা আপনার আর কতটা নেতাদের। গুজবে কান দেবেন না। কোন রকম গুজবে কান দেওয়ার আগে কিংবা কোন রকম বিভাজনের কথা মাথায় আসার আগে ভাবুন তো 2 কোটি চাকরি আপনাকে কে দিল? ডবল চাকরি বাকি আপনার হলো? 26,000 শিক্ষকের তো চাকরি চলে গেল। এবার ভাবুন জাতের লড়াই লড়বেন নাকি ভাতের লড়াই। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।